ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা এমএস ওয়ার্ড সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো এমএস ওয়ার্ডে কিভাবে আপনি অফিসের কাজগুলো করবেন। বাস্তব জীবনে আমরা যারা চাকরিজীবী অথবা স্টুডেন্ট, এমন কেউ নেই যাদের এমএস ওয়ার্ডের কাজ করার প্রয়োজন হয়ে থাকে না। সেটা হোক ভার্সিটির অ্যাসাইনমেন্ট অথবা অফিসের বিভিন্ন ছোটোখাটো কাজের জন্য এমএস ওয়ার্ড জানা আমাদের কিন্তু অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে। তো আজকে আমরা কথা বলবো এমএস ওয়ার্ডে বেসিক লেভেলে মোটামুটিভাবে আপনি কীভাবে অফিসের কাজগুলো খুব সহজে এবং সুন্দরভাবে করতে পারবেন। একটা লেটার লেখা, একটা টেবিল সাজানো, একটা প্রিন্ট দেওয়া এবং একটা ডিজাইনিং করা, এই জিনিসগুলো কীভাবে করবেন ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের একটা সিনারিও। তো এরকম আপনারা সবাই দেখে থাকবেন। অফিস 2007 ভার্সন, 10 ভার্সন, 16 ভার্সন যেটাই ব্যবহার করেন না কেন, আমি 2016 ভার্সনটা ইউজ করছি। মোটামুটি সবগুলো প্রায় একই রকম, কাছাকাছি। তো দেখেন, আপনি এরকম একটি মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো কিভাবে ওপেন করবেন। আপনি চাইলেই এখান থেকে আপনি খুঁজে বের করতে পারেন, অথবা আমরা সচরাচর খুব সহজে যেটা করে থাকি, রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এইভাবে ওপেন করে থাকি। তো আমাদের অফিসের কম্পিউটারে ম্যাক্সিমাম সময় এরকম ওয়ার্ড ডকুমেন্ট ইনস্টল দেওয়া থাকে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল। তো ইতোপূর্বে আমি এক্সেল নিয়ে ভিডিও বানিয়েছি যে অফিসে এক্সেলের কাজ কিভাবে করবেন। সেটা না দেখে থাকলে আপনি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন, এই যে একটি ওয়ার্ড ডকুমেন্টের প্রথম যে কাজটা আমাদের হয়ে থাকে সচরাচর, আমরা ওয়ার্ডে যে ফাইলগুলো প্রিন্ট দিয়ে থাকি অফিসিয়ালি, সেক্ষেত্রে আমাদের প্রিন্টারগুলো ম্যাক্সিমাম হচ্ছে A4 সাইজ। সেক্ষেত্রে আমরা যাব লেআউটে, যাওয়ার পরে আমাদের সাইজটা দেখেন, এখানে সাইজ আছে, তো লেটার আছে বাই ডিফল্ট, আমরা এখান থেকে A4 করে নিব। দেখেন একটু সাইজটা ছোট হয়ে গেল। এরপরে দ্বিতীয়ত লেখার ক্ষেত্রে আমরা যে কাজটা করে নেই সেটা হচ্ছে মার্জিন। দেখেন এখানে নর্মাল মার্জিন আছে, অর্থাৎ আপ, ডাউন, রাইট, টপে 1 ইঞ্চি করে বাদ দিয়ে বাদ বাকি জায়গায় আমরা লিখতে পারবো। আপনি চাইলে ন্যারো মার্জিন করতে পারবেন, 0.5, 0.5 চারপাশে দিয়ে। তো সচরাচর নর্মাল মার্জিনে আমরা লিখে থাকি। আপনি কাস্টম মার্জিনে যদি যান, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মার্জিনগুলো আলাদা আলাদাভাবে আপনি এখানে বাই ডিফল্টও মানে ইচ্ছা অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে মার্জিন থেকে কি করলাম, নর্মাল মার্জিন করে দিলাম। অনেক ক্ষেত্রে আমাদের কোনো কিছু লেখার জন্য এই পেজটা কিন্তু সোজা বা বাঁকা করার দরকার হয়। দেখেন এটা একটা লম্বা পেজ, ঠিক আছে। আমি যদি ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করি, তাহলে দেখেন এই পেজটা কি হয়ে গেল। যদি আমি এখানে কোনো বড় জিনিস লিখতে চাই বা অন্য বড় ডাটা প্রিন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে নিতে পারবো। তো আমরা এখন আবার পোর্ট্রেট করে নিলাম। এখন আমরা আবার হোমে গেলাম, যাওয়ার পরে কোনো কিছু লেখা শুরু করার আগে আমাদের পেজ সেটআপটা কিন্তু হয়ে গেল। অথবা অনেক ক্ষেত্রে যে উপরের যে দেখেন রুলার অপশনটা আছে, এই জিনিসটা অনেক ক্ষেত্রে থাকে না, আপনি এটা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন, ঠিক আছে। আবার কন্ট্রোল-Z প্রেস করলে আগের অবস্থানে চলে আসলো। তো এই জিনিসটা আমরা এই যে ভিউ থেকে দেখেন একটা অপশন আছে রুলার, এটা যদি ক্লিক করি তাহলে এটা চলে যাবে, আবার এটা যদি ক্লিক করি এটা চলে আসবে। তো রুলার অপশনটা আপনি চালু করে নিলে দেখবেন যে লিখতে আপনার সুবিধা হচ্ছে। এখন আমরা আবার হোমে গেলাম। এখন যদি আমি কোনো কিছু লিখতে চাই, যেমন ধরেন আমি লিখলাম বরাবর, লিখে নিচেই গেলাম প্রধান। এখন আমি চাই যে এই লেখাটা আমার এই জায়গা থেকে শুরু হোক। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে ক্লিক করার পরে আমি যদি ট্যাব বাটন প্রেস করি, তাহলে দেখেন এই যে সরে গেল। তো এইভাবে আপনি চাইলে এখান থেকে সরে, আবার যদি ট্যাব বাটন প্রেস করেন আবার একটু সরে গেল, আবার ট্যাব প্রেস করলে আবার সরে গেল, আবার ট্যাব প্রেস করলে আবার সরে গেল, আবার কন্ট্রোল-Z প্রেস করে করে আপনি আবার আগের অবস্থানে নিয়ে আসবেন। তো এইভাবে কোনো লেখাকে আপনি ইচ্ছা অনুযায়ী কিন্তু সরিয়ে নিতে পারবেন। এখন আমি যে এখানে আরেকটা লেখা কপি করে আনলাম। তো কপি করে আনার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিছু জিনিস। ধরুন এই লেখাটা, টোটাল লেখাটা দেখেন এই ডান পাশে কিন্তু সোজা বাঁকা রয়েছে, একটা লাইন সামনে, একটা লাইন পিছনে, একটা লাইন আরেকটু ভিতরে। তো এই লেখাগুলা বিভিন্নভাবে আপনি সাজাতে পারেন। এখন যদি লেখাগুলো দেখেন, এই বাম যে অপশনটা আছে অ্যালাইন লেফট, এটার উপর ক্লিক করলে যে লেফট থেকে শুরু হলো, যদি আমরা অ্যালাইন সেন্টার করি তাহলে দেখেন এই যে মাঝ বরাবর। এরপরে যদি আমি এই যে এখানে একটা জিনিস আছে জাস্টিফাই, এটা ক্লিক করলে দেখেন, খেয়াল করেন এই ডাইনে বামে একদম সমান হয়ে গেল। তো বইয়ের লেখা কিন্তু এমন থাকে, ডাইনে বামে কিন্তু আঁকা বাঁকা থাকে না। সেক্ষেত্রে আমরা সচরাচর বড় লেখাগুলো কি করি, জাস্টিফাই করি। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি এই লেখাটা ছোট হয়, ধরেন এরকম হলো,
আমি জাস্ট কয়েকটা দিয়ে দেখাচ্ছি। নিচের দিকে গেলাম, এরকম 3টা লাইন থাকলো কবিতা টবিতা লেখার ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকে কি করে এই 3টা লাইন সিলেক্ট করে এই যে মাঝ বরাবর আনলে কিন্তু আবার দেখতে সুন্দর লাগে। তো এইভাবে আপনি লেখা অ্যালাইনমেন্ট বিভিন্নভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা ওয়ার্ডে প্রয়োজন হয় যে সিগনেচার লাইন অ্যাড করা। ধরুন আমি লিখলাম রায়হান, এখন আপনি এটার উপরে সিগনেচার করবেন এই নামটার উপরে, অনেক দরখাস্ত লেখা বা কোনো কারণে, সেক্ষেত্রে আপনি সিগনেচার লাইন কিভাবে অ্যাড করবেন একটা সহজে করা যায়। আমরা ইনসার্টে যাওয়ার পরে দেখেন শেপ আছে, এই শেপ থেকে এই শেপটা নিব। এখন আমি শিফট বাটন প্রেস করব, শিফট প্রেস করে এটা এরকম টান দিব, তাহলে এটা আঁকা বাঁকা হবে না। এখান থেকে আমি কালোটা সিলেক্ট করে দিলাম। এখন আপনি এটা যদি প্রিন্ট দেন তো সেক্ষেত্রে আপনি এটার উপরে সিগনেচার করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি সিগনেচার বাটনে অ্যাড করে নিতে পারবেন। এরপর আপনি যদি এই লেখাগুলা কোনোটা প্রয়োজন হয়, ধরেন আপনি নামটা বোল্ড করবেন, তো সেক্ষেত্রে এই যে বোল্ডের উপর ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেল। এরপরে দেখেন বাঁকা করতে চাইলে এই যে ইতালিক, এরপরে হচ্ছে বোল্ড ইতালিক, এরকম অপশনগুলো আছে। আপনি যদি কোনো ফন্ট ছোট বড় করতে চান এই লেখাগুলো সিলেক্ট করলেন, করার পর এখান থেকে এই যে ফন্ট আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন। তো আমরা যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই এটা সিলেক্ট করলাম, করার পরে ধরেন এখান থেকে আমি অন্য একটা ফন্ট দিলাম নিকোশ বাংলা, তো দেখেন এই ফন্টটা চেঞ্জ হয়ে গেল। চাইলে আমি এখান থেকে ছোট বড় করে নিতে পারবো। এখন যেটা মূল ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে সেটা হচ্ছে দুইটা লাইনের ভিতরে স্পেসিং। ধরেন এখানে খুব আমার মনে হচ্ছে যে খুব কাছে কাছে লাইনগুলো, আমি এই লাইনগুলো সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে একটা অপশন আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখান থেকে আপনি এই লাইনগুলা দেখেন মাঝখানে কতটা গ্যাপ হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে অ্যাড স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, তারপরে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, এই অপশনগুলো দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার লাইনের ভিতরে কীরকম গ্যাপ আছে বা কতটা দূরত্বে আপনার লাইনগুলা হলে ভালো হয়। তো এরকম আপনি ছোট বড়, যেমন ইংলিশ লেখার ক্ষেত্রে আমরা 1.15 করি, কেউ কেউ 1.5 দিয়েও প্রিন্ট দিয়ে থাকে, সেক্ষেত্রে সৌন্দর্য আপনার কেমন লাগবে এই জিনিসটা এখান থেকে আপনি করে নিতে পারবেন। এরপরে আপনার কোনো কারণে আপনি কালার প্রিন্ট করার জন্য এই লেখাগুলো যদি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি যে লেখার কালার এখান থেকে চেঞ্জ করেও দিতে পারবেন, যে আপনার পছন্দসই কালার এখান থেকে দিলেন। তো এই বরাবর যদি আপনি আবার পিছনের কালার চেঞ্জ করতে চান, এখান থেকে দেখেন এই কালার দিলে এই বরাবর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। আর যদি শুধুমাত্র এই লেখাটুকুর পিছনের কালার চেঞ্জ করতে চান, সেখান থেকে আবার এইটুকু ইউজ করতে হবে, তাহলে ওই লেখাটুকুর পিছনের কালারই শুধুমাত্র চেঞ্জ হবে। তো এইগুলো ছিল মোটামুটি হোম মেনুর আন্ডারে আমাদের যে অফিসিয়াল যে কাজগুলো আছে। এখন এমএস ওয়ার্ডে সব থেকে বড় যে ব্যাপারটা হয়, আমাদের যে ঝামেলা হয়, সেটা হচ্ছে টেবিল নিয়ে কাজ করার ক্ষেত্রে। তো আমরা একটু টেবিল নিয়ে এবং ছবি নিয়ে কিভাবে কাজ করতে হয় ওইটা নিয়ে একটু কথা বলি। তো দেখেন এই যে আমরা টেবিল নিয়ে যদি কাজ করতে চাই, আমরা ইনসার্টে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমরা টেবিল এখান থেকে কতগুলো লাগবে আমি এইভাবে নিতে পারি, অথবা ইনসার্ট টেবিলে গেলাম, যাওয়ার পরে আমার নাম্বার অফ কলাম, কয়টা কলাম লাগবে অর্থাৎ লম্বা লম্বে, আমার ধরেন 8টা কলাম লাগবে, রো লাগবে ধরুন 3টা, আমি ওকে করে দিলাম। তো দেখেন এই যে 1 2 3টা এইভাবে 8টা কলাম হয়ে গেল। এখন আপনি এটার ভিতরে ইন্টার দিয়েও আপনি স্পেসিং চেঞ্জ করতে পারেন বা অন্যভাবেও করতে পারেন। এখন যদি ধরেন আপনার এই দুইটা কলাম মার্জ করার দরকার, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে মার্জ, দেখেন মার্জ সেল, এটার উপরে ক্লিক করলে আপনার এই দুইটা এক হয়ে গেল। আবার ধরেন আপনি চান যে এই দুইটাকে আবার বিভিন্নভাবে ভাগ করতে, সেক্ষেত্রে আপনি দেখেন যে স্প্লিট সেল নামে একটা অপশন আছে, আপনি কয় ভাগে ভাগ করতে চান, এখানে ধরেন আপনি 4 ভাগে ভাগ করতে চান, ওকে করলেন, দেখেন এটা আপনার 4 ভাগে ভাগ হয়ে গেল। আপনি যদি এটার ভিতরে কোনো শেডিং দিতে চান, এই যে শেডিং অপশন আছে, এখান থেকে আপনি শেডিং দিয়ে নিতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় যে আরো রো অ্যাড করবেন, এই শেষে গিয়ে ইন্টার বাটন ক্লিক করেন, তাহলে এইভাবে আপনার একটা করে কিন্তু রো অ্যাড হতে থাকবে। আবার যদি আপনি এখান থেকে ধরেন এই দুইটা মুছে ফেলতে চান, এই দুইটা আপনি সিলেক্ট করবেন, করার পরে দেখেন এই যে ডিলেট সেল, যাওয়ার পরে ডিলেট ইন্টায়ার রো, এটা ওকে করবেন, তাহলে ইন্টায়ার রোটা আপনার ডিলেট হয়ে গেল। আবার মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় যে টেবিলের ভিতরে লেখা বা বাইরে লেখা, ধরুন আপনার এই যে লেখাগুলো আছে, তো আপনি চান হুট করে আপনার এই জায়গাটায় লেখার দরকার, এই জায়গাটায়, তো আপনি এখানে কিভাবে লিখবেন, সেক্ষেত্রে আপনি ইনসার্টে যাবেন, যাওয়ার পরে দেখেন শেপ থেকে একটা অপশন আছে এই যে টেক্সট বক্স, হ্যাঁ, এটা দিয়ে আপনি এই জায়গাটা একটা টেক্সট বক্স ক্রিয়েট করলেন, এর ভিতরে আপনি যা ইচ্ছা তাই কিন্তু লিখতে পারবেন, কিন্তু বলবেন আমি তো প্রিন্ট দিলে দাগ থেকে যাচ্ছে। তো এটার উপর ক্লিক করে দেখেন শেপ আউটলাইন থেকে আপনি দিয়ে দিবেন নো আউটলাইন, তাহলে আপনি প্রিন্ট করলে কিছু দেখাবে না, কিন্তু এখানে যে কোনো জায়গায় আপনি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ওয়ার্ডের ক্ষেত্রে, যে আপনি যে কোনো জায়গায় আসলে কিভাবে লিখবেন, একটা পিকচারের ভিতরে অথবা একটা লেখার ভিতরে কিভাবে লিখবেন। তো এইভাবে টেক্সট বক্স অ্যাড করে আপনি খুব সহজে লিখে নিতে পারবেন। তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট বাটন প্রেস করলে হয়ে যাবে। এখন হচ্ছে ছবি অ্যাড করা নিয়ে, আমাদের প্রায়শই ওয়ার্ডে ছবি অ্যাড করতে হয়। ছবি অ্যাড করতে গিয়ে আমরা সব থেকে বিপদে পড়ি। যেমন ধরেন আমি এই টেবিলের এই জায়গাটায় একটা ছোট্ট ছবি অ্যাড করব,
এটা একটু বড় করে নেই, ছোট্ট একটা ছবি অ্যাড করব। কিভাবে করব, আমরা ইনসার্টে যাব, পিকচারে যাব, দিস ডিভাইসে যাব, যাওয়ার পর আমি যে কোনো একটা পিকচার যদি অ্যাড করতে চাই, ধরুন আমি এই পিকচারটা অ্যাড করব, আমি ইনসার্টে দিলাম, তো বিশাল বড় একটা পিকচার, আমার সব কিছু ভেঙে ঠেঙে উল্টাপাল্টা হয়ে গেল। তো এটার উপরে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে রাফ টেক্সট থেকে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে, সেটা হচ্ছে আমি এই যে বিহাইন্ড টেক্সটে গেলাম, তাহলে কিন্তু আমার টেবিলটা আবার সুন্দর হয়ে গেল, নষ্ট হলো না। এখন আমি শিফট বাটন প্রেস করে এই ছবিটা ছোট করব, করার পরে এই দিকে নিয়ে আসলাম, দেখেন এই বিহাইন্ড টেক্সট অর্থাৎ এই লেখার পিছনে ছবিটা চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি এটা আরও ছোট করে নিলাম, নেওয়ার পরে এটা আমি এখন এখান থেকে ধরলাম, ধরে এই সেলে কিন্তু অ্যাড করে দিলাম। তো এইভাবে প্রথমে আমরা যখন ছবি অ্যাড করতে যাই তখন কিন্তু যে ঝামেলাটা আমাদের সব থেকে হয় সেটা হচ্ছে যে এই ছবিটা বড় থাকে, আমি কিভাবে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব। সেক্ষেত্রে আপনি ছবিটার উপরে এরকমভাবে ক্লিক করে আপনারা এই ফরম্যাটে যাবেন, রাফ টেক্সট থেকে দেখবেন অনেকগুলো অপশন আছে, আপনি যদি বিহাইন্ড টেক্সট দেন লেখার পিছনে চলে যাবে। তো এভাবে যদি বিহাইন্ড টেক্সট করেন, করে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, সে কোনো ঝামেলা করবে না। আবার অন্য অন্য অপশানগুলোর কি কাজ আছে এটা নিয়ে আমার আবার ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো এই ছবির উপরে ক্লিক করলে লেআউট নামে একটা অপশান আছে, দেখেন এই অনুযায়ী অনেক কিছু করা যায়। ফরম্যাটে যায়, যাওয়ার পরে দেখেন এই ছবির বিভিন্ন রকম স্টাইল করা যায়, দেখতে পাচ্ছেন। এই কাজগুলো আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে কিন্তু ছবির এই যে ব্যাকগ্রাউন্ড বা স্টাইল এখান থেকেও করে নিতে পারবেন। তো আমি আমার ছবিটা এখান থেকে ডিলিট করে দিলাম। তো টেবিলের ভিতরে লেখা নিয়েও কিন্তু অনেকগুলো ব্যাপার হয়, যেমন ধরেন আমি এখানে লিখলাম আমার সোনার বাংলা, ঠিক আছে। লেখার পরে টেবিল অপশানে ক্রিয়েট করার সাথে সাথে দেখবেন একটা অপশান আসছে লেআউট। এখানে দেখেন এই যে আপনার লেখাটা কোন বরাবর রাখবেন, উপর বরাবর, মাঝ বরাবর, নিচ বরাবর, এই জিনিসটা বা এখান থেকে শুরু নাকি ডান থেকে শুরু, এরকম অনেকগুলো অপশান আছে। এই জিনিসটা আপনি এখান থেকে করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে এই লেখার অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করতে চাই, আমরা রাইট বাটন ক্লিক করলাম, করার পরে দেখেন টেক্সট ডিরেকশন নামে একটা অপশান আছে, আমি চাইলে এই টেক্সটটা এইভাবে লিখতে পারি। আমি ওকে করলাম, দেখেন এই লেখাটা এইভাবে হয়ে গেল। এভাবে আপনি চাইলে টেক্সট ডিরেকশন আরও চেঞ্জ করতে পারেন, যদি আপনি এইভাবে করতে চান এইভাবেও করতে পারবেন। অনেক ক্ষেত্রে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা টেক্সট ডিরেকশন চেঞ্জ করেও নিতে পারি। তো ফাইনালি এরকম কাজ করার পরে আপনি যদি চান যে আপনার এই ফাইলটা প্রিন্ট দিতে, সেক্ষেত্রে Ctrl+P বাটন প্রেস করলে আপনার এই যে প্রিন্ট উইন্ডো ওপেন হয়ে গেল। আপনি হচ্ছে কিভাবে প্রিন্ট দিবেন, এখানে হচ্ছে 1 পেজ পার স্লাইড নাকি হচ্ছে মাল্টিপল প্রিন্ট অন বোথ সাইড একটা অপশন আছে। এটা প্রিন্টারের উপর ডিপেন্ড করে আপনি যে টাইপের প্রিন্টার ইউজ করতেছেন। যেমন আমরা একটু আগে বলছিলাম যে এই পেজটাকে যদি আমরা লেআউট থেকে আমরা যদি ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করি, তাহলে দেখেন এই টেবিলটা আমি আরও অনেক বড় হিসাবে ব্যবহার করতে পারবো, আরও অনেক ডাটা এর ভিতরে লিখতে পারবো। তো এরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট করে নিতে পারেন। এখন যদি Ctrl+P বাটন প্রেস করি, দেখেন অনেক বড় একটা ডাটা, ঠিক আছে। আপনি এখান থেকে আপনার প্রিন্টার যেটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমার বাসার কম্পিউটার তো প্রিন্টার নেই, সিলেক্ট করার পরে এখান থেকে দেখবেন যে এই যে A4 হয়ে গেছে, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন হয়ে গেছে, নর্মাল মার্জিন আছে, আপনি মার্জিন চেঞ্জ করে এখান থেকে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। এইভাবে আপনি খুব সহজে কিন্তু প্রিন্টও দিয়ে নিতে পারবেন। তো ওয়ার্ডের ছিল এটা মোটামুটি আমাদের অফিসের ছোটোখাটো কাজ করার জন্য বেসিক লেভেলের যে কাজগুলো আমাদের অফিসে হয় সেটা সম্পর্কিত আমাদের টিউটোরিয়াল। এছাড়া যদি আপনারা আরেকটু অ্যাডভান্স লেভেলে শিখতে চান, দেখবেন আমার চ্যানেলে গেলে প্লেলিস্টের ভিতরে MS ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স একটা 9টা ভিডিও আছে, এটা দেখলে আপনি অনেক কিছু শিখে যেতে পারবেন। এবং MS ওয়ার্ড টিপস অ্যান্ড অ্যাডভান্স নামে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও আছে যেগুলো দেখলে MS ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেগুলো আপনার বাস্তব জীবনে আপনার গতি বাড়াতে বা অফিসে আরও এক্সপার্ট হওয়ার জন্য যে টাইপের টিপস অ্যান্ড ট্রিক্স প্রয়োজন হয় ওই টাইপের ভিডিও এখানে দেওয়া আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।